আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করবো, যেটা তোমাদের গ্রুপ সি এবং ডিকে টার্গেট করেই ক্লাসটা হবে। এখানে আমরা পুরোটা আজকে জেনারেল নলেজ, ইম্পর্টেন্ট জেনারেল নলেজ একদম নিউ সিলেবাসকে ফলো করে, ঠিক আছে, নিউ সিলেবাসকে ফলো করে আমরা যে টপিক আছে প্রত্যেকটা টপিক অনুযায়ী যে ধরনের প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে আগত যেসব প্রশ্ন, সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে তোমাদের এক্সামের জন্য, গ্রুপ সি যারা এবং ডি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো সকলের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস। এর আগেও কিন্তু আমরা করেছি, সেখানে আমরা জিকে প্লাস ইংলিশ মিক্সড আকারে করেছি, আবারও করবো। আমরা আজকে শুধু জেনারেল নলেজ থেকে, আজকে কোনো ইংলিশ থাকছে না। এর পরবর্তীতে আবার আমরা মিক্সড আকারে করবো। তারপরে এটা যেমন শুধু জিকে বেসড হচ্ছে, এরপরে আমরা শুধুমাত্র ইংলিশ বেসডও করবো, আবার মিক্সড আকারেও করবো। তো তোমাদের পরীক্ষা পর্যন্ত এখানে কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন আশা করি হয়ে যাবে। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, দেখবে এক্সামে তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ, এটুকু বলে দিতে পারি। আর এখান থেকে আমরা বিভিন্ন প্রশ্ন যেভাবে আগেও আলোচনা করেছি খুব সুন্দরভাবে প্রত্যেকটা অপশান ধরে ধরে, ঠিক সেইভাবে আজকেও আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নেবো। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, যেগুলো তোমাদের এক্সামের জন্য একদম উপযুক্ত। দেখো ফার্স্ট কোশ্চেন আছে একটা, যে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। তোমরা জানো কিন্তু তোমাদের সিলেবাসে বলে দিয়েছে যে স্পোর্টস রিলেটেড জিকে আসবে, তো স্পোর্টসের থেকে কিন্তু এই কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এইটা, ঠিক আছে। তো এখানে আমাদের বলেছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। ফার্স্ট অপশান আছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন অ্যান্ড তারপরে হচ্ছে হকি। তো তোমাদের কিন্তু যেখান থেকে মানে স্পোর্টস রিলেটেড জিকে আছে, সেই জায়গাটার একটা ইম্পর্টেন্ট জায়গা এটা। তো এখানে কিছু কিছু কাপ তোমাকে মনে রাখতে হবে। বিশেষ করে আমরা জানবো যে টেনিস খেলার ক্ষেত্রে এবং কিন্তু এই ব্যাডমিন্টনের ক্ষেত্রে কয়েকটি ইম্পর্টেন্ট কাপ আছে, খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি যদি একটা কাপের কথা বলি যেটা খুব পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে উবের কাপ। হ্যাঁ, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আমি যদি বলি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কাপের কথা, যেমন ক্রিকেট রিলেটেড তোমরা অনেকগুলো কাপ কিন্তু তোমাদেরকে পড়তে হয়। আমি একটুখানি এখানে বলে দিই, ক্রিকেট রিলেটেড কয়েকটা কাপ তোমাদেরকে পড়তে হয়। যেমন তোমরা জানো এগুলো, আমি তাও একবার একটুখানি বলে দিচ্ছি। যেমন রঞ্জি ট্রফি, ঠিক আছে, রঞ্জি ট্রফি কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে রঞ্জি ট্রফি থেকে। এবং তারপরে আমরা যদি বলি ইরানি ট্রফি, ওকে, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, তারপরে কি বলো তো আরও কি, যেমন বলতে পারি আমরা বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে, এগুলো হবে, ট্রফি হবে, হ্যাঁ হবে। যেমন আমরা বলতে পারি বিজয় হাজারে ট্রফি, ওকে, বিজয় হাজারে। আচ্ছা একটুখানি তোমরা সাউন্ডটা একটুখানি মানে করে নিও, মানে উপরে একটুখানি তোমরা আওয়াজ পেতে পারো, মানে কারণ ছাদে কাজ হচ্ছে, ঠিক আছে। তো সেইভাবেই এটা রেকর্ড হচ্ছে, তো একটুখানি সাউন্ডটা হয়তো একটুখানি তোমাদের কানে একটু আসতে পারে উপরের ওই সাউন্ডটা, তো এটা কোনো ম্যাটার না। তো তোমরা ফোকাস করো ক্লাসে। তো ক্রিকেট রিলেটেড এই ধরনের আরও কিছু কাপ আছে, আমি মুখে বলে দিচ্ছি, যেমন দেওধর ট্রফি, ঠিক আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যেটা আছে থমাস কাপ কিন্তু এটা, এই যে থমাস কাপ আর এই উবের কাপ, এই দুটোই কিন্তু কিসের সঙ্গে রিলেটেড? দুটোই কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড, থমাস কাপ এবং উবের কাপ। তাহলে থমাস কাপের আনসার হয়ে যাবে আমাদের অপশান সি। আমি যদি এখানে আরেকটা কাপের কথা বলি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাপ, যেটা হচ্ছে হ্যাঁ মনে পড়েছে, জাস্ট না আমার একটুখানি মিস হয়ে যাচ্ছে, যাই হোক আমার মনে পড়ছে না একটুখানি। আমি তোমাদের একটা কাপ আছে ডেভিস কাপ, মনে পড়েছে ডেভিস, এই কাপটাও পরীক্ষাতে আসে, ঠিক আছে। ডেভিস কাপটা কিসের সঙ্গে যুক্ত? ডেভিস কাপটা এটা কিসের সঙ্গে যুক্ত? এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। এই যে ডেভিস কাপ, এটা কিন্তু টেনিসের সঙ্গে যুক্ত, টেনিসের সঙ্গে আরও কয়েকটা কাপ মনে পড়ছে, যেমন হচ্ছে উইম্বলডন ট্রফি, ওকে, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, এগুলোকে সবই কিন্তু এই টেনিসের সঙ্গে যুক্ত। আর উবের আর হচ্ছে উবের আর যদি বলে তা থমাস, দুটো কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ফুটবল রিলেটেডও প্রচুর কাপ তোমাদের মনে রাখতে হয়। যেমন ফুটবল রিলেটেড আমরা বলি না, ফুটবল কয়েকটা একটুখানি বলে দিই যেগুলো আসে পরীক্ষাতে ফুটবল রিলেটেড। যেমন ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি আমি লিখছি না, হ্যাঁ, নেহেরু গোল্ড, তারপর হচ্ছে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপটা সবচেয়ে প্রাচীন কাপ বলা হয়। তো এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এইগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে, একটু মনে রাখতে হবে। কোনটা দেবে বলা যায় না। তো এখানে থমাস কাপের জন্য সঠিক আনসার হবে অপশান সি, ব্যাডমিন্টন। নেক্সট আমরা যাব, নেক্সট কোশ্চেন হচ্ছে কম্পিউটার কিবোর্ড F থেকে 12 কিগুলোকে কি বলা হয়? এই যে F থেকে 12, দেখো এখানে দেখতে পাচ্ছ F1, F2, F3, F4, F5, এই করে এই যে 12 পর্যন্ত এই কিগুলোর একটা স্পেশাল নাম আছে, সেইগুলিকে কি বলা হয়?
নিউমেরিক কিস, ফাংশন কিস, স্পেশাল কিস নাকি নেভিগেশন কিস, কি বলা হয় এইগুলোকে? কী হবে এখানে সঠিক অ্যান্সার? তো এইগুলোকে তোমরা হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না, তবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো। নিউমেরিক কিজ মানে তুমি তো বুঝতেই পারছো কোনগুলো নিউমেরিক কিজ মানে। নিউমেরিক কিজ মানে আমরা যেটা বলতে পারি 1 2 3 4, এইগুলো নিউমেরিক কিজ। এইগুলোকে এই যে F থেকে 12 এইগুলোকে আমরা বলি, এই যে F1 F2 F5 এগুলোকে আমরা বলি কি বলো তো, এগুলো আমরা বলি ফাংশনাল কিজ বা ফাংশন কিজ। অপশান বি হবে সঠিক আনসার। এবং এই ফাংশন কিজগুলোর কিন্তু এক একটা আলাদা রকম কাজ আছে। যেমন আমি যদি F1-এর কথা বলি, F1 মানে প্রথমটা, F1 সমান সমান হেল্প, ঠিক আছে। আমি যদি F2 এর কথা বলি, F2 সমান সমান কী বলো তো, রিনেম করতে আমাদের কাজে লাগে F2টা, রিনেম করতে, ঠিক আছে। ঠিক তেমনই ঠিক তেমনই F5 আমরা খুব ব্যবহার করি, এটা কি রিফ্রেশ করতে কাজে লাগে, রিফ্রেশ করতে। এগুলো তোমরা জানো, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্টগুলো কিন্তু করে যেতে হবে, অনেক সময় জিজ্ঞাসা করতেই পারে। তো এগুলোকে বলা হয় ফাংশনাল কিজ, ওকে। আচ্ছা, নেভিগেশন কিজ, এখানে একটা অপশান আছে নেভিগেশন কিজ। নেভিগেশন কিজ কোনগুলোকে বলবে বলো তো? এই যে আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করি না, এই যে অ্যারো চিহ্ন, পেজ আপ, পেজ ডাউন, এই যে সাইড অ্যারো, এই সাইড অ্যারো, এইগুলোকে বলা হয় কিন্তু নেভিগেশন কি। সঙ্গে আমরা যেসব এই যে তোমার ডিলিট বাটন ইউজ করি, ঠিক আছে, তারপরে হচ্ছে ইনসার্ট বাটন ইউজ করি, এগুলোকে আমরা বলি নেভিগেশন কিজ, ওকে। এগুলোকে তো মনে রাখতে হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে তোমরা কিবোর্ডটা দেখো, আমি তোমাদের এটা দিয়েছি একটু যাতে মনে রাখতে পারো, কারণ এখান থেকে তোমাদের কম্পিউটার কিন্তু সিলেবাসে বলে দেওয়া আছে, তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে। এই যে কন্ট্রোল, ঠিক আছে, এই যে কন্ট্রোল শিফট অল্ট, এগুলোকে কী বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় কন্ট্রোল কিজ, ক্লিয়ার। আর নিউমেরিক কিজ তো বললাম। আর স্পেশাল কিজ কোনগুলো বলো তো? এই যে আমরা এন্টার করি, এখানে আছে স্পেশাল কিজ, আমরা এন্টার ইউজ করি না, এন্টার, তারপরে আমরা ট্যাব ইউজ করি, ট্যাব, এই যে ট্যাব, এটা, ঠিক আছে, এন্টার, ট্যাব, তারপরে আমরা ইএসসি, এই যে দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় স্পেশাল কিজ, ওকে। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আসে, বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? এটা একটা হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের, যে কে কার সময় ভারতে আসে, একটা ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেহেতু সিলেবাসে ইতিহাস তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। মেগাস্থিনিস, মেগাস্থিনিস কার সময় ভারতে আসে? আমি যদি বলি ফাহিয়েনের কথা, ফাহিয়েনের কথা, কার সময় ভারতে আসে? মেগাস্থিনিস, ফাহিয়েন, ঠিক আছে। হিউ হিউয়েন সাং কার সময় ভারতে আসে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এখানে আমাদের আছে ইওয়ান বতুতা, আমরা আরেকজনের নাম পাবো আল বিরুনি, ঠিক আছে। আল বিরুনি কার সময় ভারতে আসে? এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। আরও অনেকগুলো আসে এখান থেকে, আমার যে কটা মনে পড়ছে আমি বলে দিচ্ছি। যেমন আরেকটা আসে মানুচি, মানুচি কার সময় ভারতে আসে? আমি বলছি, ঠিক আছে, আনসারগুলো। মেগাস্থেনিস কার সময় ভারতে আসে? না, মেগাস্থেনিস কিন্তু গ্রিস থেকে আসে। কে কোন দেশের নাগরিক সেটাও একটু ইম্পর্টেন্ট মনে রাখবে। এই গ্রিস থেকে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এ ভারতে আসে গ্রিস থেকে, চন্দ্রগুপ্ত মৌর্য। ফাহিয়েন কার সময় ভারতে আসে? ফাহিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এ আসে কোথা থেকে? নামটা দেখেই বুঝতে পারছো, ফাহিয়েন চীন থেকে, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েনসাং কার সময় আসে? হিউয়েনসাং মানে হর্ষবর্ধন, হর্ষবর্ধনের সময়, ঠিক আছে, হর্ষবর্ধনের সময় ভারতে আসে। আলবেরুনি কার সময় ভারতে আসে? আলবেরুনিতে এ কিন্তু আসে আরব থেকে, ঠিক আছে। আর হিউয়েনসাং আর ফাহিয়ান দুজন চীন থেকে, আলবেরুনি আসে আরব দেশ থেকে। কার সময় আসে? না, এ আসে সুলতান মাহমুদের সময়, সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সময় ভারতে আসে। মানুচি কোথার থেকে আসে? এ কিন্তু আসে ইতালি থেকে। কার সময় আসে জানো? ঔরঙ্গজেব, এ আসে ঔরঙ্গজেবের সময়, ঠিক আছে, ইতালি থেকে আসে, ইতালি, এ কিন্তু ইতালি থেকে আসে। এখানে যদি আমরা আরও কয়েকটা নাম বলি, নিকোলা কোন্টি নামটা খুবই মনে রাখতে হবে। নিকোলা কোন্টির নামটা মুখস্থ রাখতে হবে। এ কার সময়ে ভারতে আসে? নিকোলা কোন্টি কোথার থেকে আসে? ইতালি থেকে। এ আসে প্রথম দেব রায়ের সময়, প্রথম দেব রায়, ক্লিয়ার। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, তোমাদের যে কোনো একটা ধরতেই পারে এখান থেকে। তারপরে যে ক্যাপ্টেন হকিন্সের তোমরা নাম শুনেছো, ক্যাপ্টেন হকিন্স অ্যান্ড টমাস রো কার সময় আসে? তারা আসে জাহাঙ্গীরের সময়, ক্লিয়ার। তো এখানে আমাদের তেমনই আরও একটা আছে যে ইবন বতুতা কার সময় ভারতে আসে? ইবন বতুতা মরক্কো থেকে আসে, ঠিক আছে। এর বাড়ি কোথায়? এ ছিল কোথাকার লোক? মরক্কো,
মরক্কো থেকে আসে এবং কার সময় আসে? ইবন বতুতা আসে মোহাম্মদ বিন তুগলকের সময়। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার এই জায়গাগুলো? আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গহ্বর দেখা যায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? এটা নিয়ে আমি একটা ক্লাসে খুব সম্ভবত আলোচনা করেছিলাম। এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় সব থেকে মানে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, কারণ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাই ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে। এখানকার মেঘ খুব ঘন প্রকৃতির, তো এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে, কারণ এখানে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাই। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল, কারণ এখানে আমরা ঝড় বৃষ্টি ততটা দেখতে পাই না। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন হয়, এই স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কি আমাদের মানে প্লেনগুলো বা কমার্শিয়াল বা প্লেনগুলো এখান থেকে চলাচল করে, ঠিক আছে? কোন স্তর দিয়ে চলাচল করে প্লেনগুলো? না এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। এটাও কিন্তু পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। মেসোস্ফিয়ারকে বলা হয় সবচেয়ে মানে শীতলতম স্তর। মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। যদি বলা হয় শীতলতম স্তর কোনটা, তাহলে হচ্ছে মেসোস্ফিয়ার। এবং এই মেসোস্ফিয়ার আরও একটা ঘটনা ঘটে, যেটা আমাদের মানে একটা প্রশ্ন হয় যে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে, সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ারে। ক্লিয়ার? থার্মোস্ফিয়ারটাও একটু মনে রাখো, থার্মোস্ফিয়ারটাকে বলা হয় সব থেকে উষ্ণতম স্তর, ঠিক আছে। মেসোস্ফিয়ার শীতলতম আর থার্মোস্ফিয়ার হচ্ছে উষ্ণতম স্তর। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবং এই থার্মোস্ফিয়ারে আমরা কি দেখতে পাই? আমরা আরও একটা স্তর হয় যেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, যেখানে আমরা বলতে পারি আমাদের কৃত্রিম গ্রহগুলি মানে পরিভ্রমণ করে, ঠিক আছে। তো এই যে বায়ুমণ্ডল কোন স্তরে ওজোন গহ্বর দেখা যায়? ওজোন গহ্বর দেখতে পারি আমরা এই স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। ওজোন গ্যাসের সংকেত কি? যদি ওজোন গ্যাসের সংকেত জিজ্ঞেস করি, O3, ওকে। তো ওজোন গহ্বর দেখা যায় আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এই ওজোন গহ্বরটা অ্যাকচুয়ালি কিসের ফলে সৃষ্টি হয় জানো তো? এর জন্য মেন দায়ী হচ্ছে CFC, ক্লোরোফ্লুরো কার্বন, যেটা আমাদের রেফ্রিজারেটর থেকে নির্গত হয়, ঠিক আছে। ওজোন স্তর নষ্টের ফলে কী হয়? আমাদের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে চলে আসে এবং যার ফলে আমাদের নানা রকম সমস্যা, রোগের সম্মুখীন হতে হয়। তো এখানে আমাদের তাহলে ওজোন গহ্বর কোথায় দেখা যায়? না, অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো এবার। ভারতীয় সংবিধানের লিঙ্গ সাম্য বা জেন্ডার ইকুয়ালিটি কোন ধারায় নিশ্চিত করা হয়েছে? আর্টিকেল 10, আর্টিকেল 15, আর্টিকেল 21, আর্টিকেল 32। তোমরা জানো আমাদের মৌলিক অধিকার বিষয় সম্পর্কে, মৌলিক অধিকার, ঠিক আছে। মৌলিক অধিকার আর্টিকেল কত নম্বর ধারায় আছে আমাদের মৌলিক অধিকার? মৌলিক অধিকার আছে পার্ট 3, আর্টিকেল হচ্ছে 12 থেকে 35। এটা এখানে আছে আমাদের মৌলিক অধিকার, ওকে। তো এই মৌলিক অধিকারের প্রথম হচ্ছে 14 থেকে 18, এটাকে বলা হয় আমরা কি বলি? সাম্যের অধিকার। এই জায়গাটা আছে সাম্যের অধিকার, ওকে, এটা জানো। তো এই সাম্যের অধিকারে এই 14, 15, 16 আর 17 এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এই 14 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে বলো তো? আমি বললাম যে 14 থেকে 18 এটা হচ্ছে সাম্যের অধিকার আমরা বলি। তো এই 14 নম্বর অধিকারের প্রথমটাকে বলা হয় যে আইনের চোখে সকলে সমান, ওকে। এই 14 নম্বর বলা হয় আইনের চোখে সকলে সমান এবং আইনসম্মত সকলকে সমান সুরক্ষা প্রদান করতে হবে। এগুলোকে বলা হয় সাম্যের অধিকারের মধ্যে আমরা কথা বলছি। 15 নম্বর অধিকারে বলা হয় যে আর্টিকেল 15-এ বলা হয়েছে কি, যে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে কারোর সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না। সুতরাং এখানে দেখো এই যে লিঙ্গ সাম্য মানে সকলের মধ্যে কিন্তু বৈষম্য করা যাবে না, মানে সাম্যতা জিনিসটা বজায় রাখতে হবে। মানে জেন্ডার ইকুয়ালিটিটাও কিন্তু এখানেই বলা হয়েছে, আর্টিকেল 15-এ কিন্তু বলা হয়েছে। এই যে আমি যেটা বলছিলাম আমাদের সাম্যের অধিকারের আর্টিকেল 15-এ, সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 16-17টাও একটু জেনে নিই। 16-তে বলা হয়েছে এই যে 16 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? যে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ দিতে হবে, ঠিক আছে। সকলের চাকরির ক্ষেত্রে সকলের সমান সুযোগ, সকলের সমান সুযোগের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। সুযোগের কথা বলা হয়েছে। আর্টিকেল 17 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্টিকেল আচ্ছা এটা হচ্ছে এখানে এখন একটা হবে 18, মানে আমি বলেছি যে 14 থেকে 18। তো আর্টিকেল 17 খুবই ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষাতে আসে এই জিনিসটা বারবার। এটা এখানে কী বলা আছে? অস্পৃশ্যতা দূরীকরণ, ঠিক আছে। অস্পৃশ্যতা দূরীকরণ,
এখানে বলা হয়েছে এই 17 নম্বর আর্টিকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। আর 18তে বলা হয়েছে যে উপাধি বিলোপ বা কেউ বা কোনো রকম সামরিক বা শিক্ষাক্ষেত্র ছাড়া কেউ কোনো রকম উপাধি গ্রহণ করতে পারবে না, যেটাকে বলা হয় আর্টিকেল 18-এ বলা হয়েছে, ঠিক আছে, উপাধি প্রথার বিলোপের কথা বলা হয়েছে। ক্লিয়ার? এটাকে সাম্যের অধিকার বলা হয়। এরপরে আমাদের আরও আছে সাংবিধানিক মানে আমাদের যেসব মৌলিক অধিকারের মধ্যে আমরা আরও কিছু পাই, যেমন স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে, এইগুলো কিন্তু আসে। একটা প্রশ্ন হয় যে কোন মানে জরুরি ক্ষেত্রে আমরা মৌলিক অধিকারকে রদ করা যায়, কিন্তু কোন দুটি মৌলিক অধিকারকে রদ করা যায় না, সেটা হচ্ছে আর্টিকেল 20 আর হচ্ছে 21, এই দুটো মৌলিক অধিকারকে কিন্তু কোনো রকমভাবে রদ করা যায় না। বাকি মৌলিক অধিকারগুলি আমাদের জরুরি ভিত্তিতে এগুলো কিন্তু রদ করা যায়, বাট এই দুটো রদ করা যায় না, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, এটাও থেকেও প্রশ্ন হয়। আর্টিকেল 32টাকে কি বলা হয়? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, তাই তো, প্রতিবিধানের অধিকার, আর্টিকেল 32 মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 6। এনইপি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে HECI অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এর কাজ কি? মানে HECI এর কাজ কি? শুধুমাত্র সিলেবাস তৈরি করা? না। উচ্চশিক্ষার ক্ষেত্রে একক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে। তারপরে বলছে প্রাথমিক শিক্ষার মান, এটা প্রাথমিক শিক্ষার সঙ্গে রিলেটেড নয়, শুধুমাত্র ব্যক্তি প্রদান নয়, এটা হবে অপশান বি, উচ্চশিক্ষার একক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করা। ঠিক আছে, দেখো হায়ার এডুকেশন এখানে বলেই দিয়েছে, তাহলে আমিও বুঝতে পারছি যে উচ্চশিক্ষার বিষয় এখানে কথা বলছে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির থেকে একটা প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট হচ্ছে বর্তমানে ভারতের জিএসটি কাউন্সিলের প্রধানকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিএসটি কাউন্সিল সম্পর্কে আমাকে জানতে হবে, এবং এখানে আরও একটা কথা বলবো আমি, যে ফাইন্যান্স কমিশন, ওকে, ফাইন্যান্স কমিশনের আর্টিকেল কত আছে আমাদের? ফাইন্যান্স কমিশনের যদি আর্টিকেল কথা বলি, এর আর্টিকেল নাম্বার হচ্ছে কত? ফাইন্যান্স কমিশনের আর্টিকেল 280, 100 না 280, ঠিক আছে, 280 নম্বর আর্টিকেল ফাইন্যান্স কমিশন সম্পর্কে বলা হয়েছে। এবং এই ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি অন্তর প্রতি 5 বছর, ঠিক আছে, রাষ্ট্রপতির দ্বারা প্রতি 5 বছর অন্তর গঠন হয়। আমাদের এখন কিন্তু বর্তমানে 15তম ফাইন্যান্স কমিশন চলছে, ঠিক আছে, 5th ফাইন্যান্স কমিশন চলছে কিন্তু আমাদের। এবং এই 15তম ফাইন্যান্স কমিশনের সভাপতি কি জানো? নামটা মনে রাখবে, অরবিন্দ পানাগাড়িয়া, ঠিক আছে, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। অরবিন্দ পানাগাড়িয়া বর্তমানে আমাদের ফাইন্যান্স কমিশনের সভাপতি বা প্রেসিডেন্টকে অরবিন্দ পানাগাড়িয়া। এই ফাইন্যান্স কমিশনে টোটাল 5 জন মেম্বার থাকে, টোটাল 5 জন, 1+4, এই একজন থাকবে প্রধান, আমরা বলতে পারি একজন প্রধান বা হেড একজন থাকে, যেমন এই অরবিন্দ পানাগাড়িয়া, বাকি 4 জন সদস্য থাকে, টোটাল 5 জন কিন্তু সদস্য থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে জিএসটি কাউন্সিল অ্যাকচুয়ালি। তো জিএসটি কাউন্সিল সম্পর্কে এখানে বলতে গেলে, এটার কবে, এই জিএসটি কাউন্সিলটা কবে শুরু হয় জানো? 2016 সালে এটা প্রথম এই ধারণাটা আসে জিএসটি কাউন্সিলের, এবং এর সাধারণত হেড হয়ে থাকেন আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো এখানে বলছে বর্তমানে ভারতের জিএসটি কাউন্সিলের প্রধানকে, সেটা হবে সঠিক আনসার অপশান বি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি আসে? নির্মলা সীতারামন। ঠিক আছে, এই জিএসটি কাউন্সিলের কাজ অ্যাকচুয়ালি কী হয়, যে জিএসটির হার নির্ধারণ করা, কোন পণ্যে কত কর লাগবে তা ঠিক করা, ঠিক আছে, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে কোন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই জিএসটি কাউন্সিলের। এর প্রধান হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং এই জিএসটি কাউন্সিলের কিন্তু প্রত্যেকটা রাজ্যের যারা অর্থমন্ত্রী থাকে, ঠিক আছে, তারাও কিন্তু থাকে। কেন্দ্রীয় ইনি হেড হন, তাছাড়া প্রত্যেকটা রাজ্যের কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা এই জায়গাতে থাকে, এই জিএসটি কাউন্সিলে থাকে। ক্লিয়ার? আশা করি জায়গাটা বোঝাতে পারলাম। এবং এর আর্টিকেল, জিএসটি কাউন্সিলের আমি যদি আর্টিকেলের কথা বলি, আর্টিকেলটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষাতে আসে না, তাও একবার মনে রাখবে 279A, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। ফাইন্যান্স কমিশনের আর্টিকেলটা পরীক্ষাতে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 280, ঠিক আছে। 15তম ফাইন্যান্স কমিশন চলছে, যার প্রধান হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে টেলিভিশন কে আবিষ্কার করে? গ্রাহাম বেল, জন লগি বেয়ার, টমাস আলভা এডিসন, জেমস ওয়াট। গ্রাহাম বেল আমরা জানি টেলিফোন আবিষ্কার করে, গ্রাহাম বেল, তাই তো।
জন লগি বিয়ার্ড, ইনি হচ্ছে টেলিভিশন আবিষ্কার করেন, তো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এখানে কিন্তু সায়েন্সের একটা প্রশ্ন, কে কী আবিষ্কার করেন এই রিলেটেড তোমাদের প্রশ্ন হবে, সিলেবাসে বলে দেওয়া আছে। তো এখান থেকে টেলিভিশনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড অপশানগুলো দেখে রাখো। গ্রাহাম বেল টেলিভিশন, অ্যান্ড টমাস আলভা এডিসন কী আবিষ্কার করে? টমাস আলভা এডিসনের নামটা মনে রাখতে কোন জায়গায়? বৈদ্যুতিক 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 বাল্ব, ঠিক আছে, টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। অ্যান্ড জেমস ওয়াট তো স্টেম ইঞ্জিন আবিষ্কার করেন, এটা তোমরা জানো। তো এখান থেকে এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে। আর টেলিভিশন বলে জন লগি বিয়ার্ড, অপশান বি। নেক্সট, পরিবেশ সংক্রান্ত এনজিটি এর সম্পূর্ণ বা পরিপূর্ণ রূপ কি? এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাস্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন টিম, নাকি ন্যাশনাল গ্লোবাল ট্রিটমেন্ট? এনজিটি, পরিবেশ অ্যাওয়ারনেসের প্রশ্ন তোমাদের সিলেবাসে আছে। এনজিটি খুবই ইম্পর্টেন্ট। এনজিটি অ্যাক্ট একটা আসে, এনজিটি একটা অ্যাক্ট আসে কত সালে বলো তো? এনজিটি অ্যাক্ট এটা আসে 2010 সালে, এনজিটি অ্যাক্ট 2010 সালে। এর কাজ কি অ্যাকচুয়ালি? এনজিটির কাজ কি হয়ে থাকে বলো তো? যে পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো মামলার বিচার করা, তাছাড়া মানে বন, নদী, বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয়কে দেখাশোনা করা, মানে পরিবেশ রিলেটেড, ঠিক আছে। তারপরে পরিবেশের সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা, এগুলো হচ্ছে এনজিটির কাজ। এই এনজিটির সদর দপ্তর হচ্ছে, সদর দপ্তর কোথায় আছে? সদর দপ্তর নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লিতে আছে, যেটা 2010-এ আসে। তো এই এনজিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, অপশান বি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ঠিক আছে। এর আন্ডারে যেসব অ্যাক্টগুলো, মানে যেসব আইন, পরিবেশ রিলেটেড আইনগুলো আছে, সেগুলো কিন্তু এর আন্ডারে কাজ করে, এর আন্ডারে থাকে, মানে এরা দেখাশোনা করে, ঠিক আছে, এটা হেড আর কি। যেমন আমি বলতে পারি কয়েকটা, যেমন 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 ওয়াটার অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট এগুলো কিন্তু এর আন্ডারে থাকে, এর আন্ডারে কাজ করে। ওয়াটার অ্যাক্ট কত সালে হয়েছে মনে আছে? 1974, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা বলতে পারি এয়ার অ্যাক্ট, এয়ার অ্যাক্ট কত সালে হয়? 1981। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, খুবই ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে হয় বলো তো? তোমরা জানো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984-এ, ঠিক আছে। এর ঠিক 2 বছর পরেই কিন্তু এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা হয় 1986-এ, ক্লিয়ার? তো এইগুলো কিন্তু সব এই এনজিটির আন্ডারেই পড়ে, ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দাবার বোর্ডে মোট কতগুলি ঘর থাকে? 32টা, 48টা, 64টা, নাকি 80টা? দাবার বোর্ড আমরা যে দাবা খেলাই, দাবার বোর্ডে মোট কটা ঘর থাকে এটা তোমরা, না এটা একটু কঠিন হয়ে যাবে, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি না, হোমওয়ার্ক একটা অন্য কিছু দেবো, আমি এটা আনসার বলে দিই। দাবার কোটে মোটামুটি 64টা কিন্তু ঘর থাকে, 64, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে, কম্পিউটারের অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি মেমোরি কোনটি? র্যাম, রম, হার্ড ডিস্ক, নাকি এসএসডি? এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, এইটা তোমরা আনসার করবে। তো দাগ নাম্বারটা দিয়ে 11 নাম্বার কোশ্চেনের কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন, কোনটাকে আমরা বলছি অস্থায়ী মেমোরি বা টেম্পোরারি মেমোরি? মানে যেটা ডাটা সাধারণত মুছে যায়, ঠিক আছে। এটা তোমরা একটুখানি দিমাগ লাগিয়ে আনসারটা করবে, কোশ্চেন নাম্বার 11-র আনসারটা তোমরা করবে। চলো, পরিবেশ রক্ষায় গিন্নি, গিন্নি নয় এটা গ্রিন, গ্রিন গ্রিন, ঠিক আছে, গ্রিন। পরিবেশ রক্ষায় গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট কমানোর জন্য কোন গ্যাসটির নির্গমন নিয়ন্ত্রণ জরুরি? কোন গ্যাসটির মানে নির্গমন যদি কম হয় তাহলে গ্রিন হাউস প্রভাবটা মানে কম হবে, বা অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষায় যদি বলতে চাই, আমাদের যদি জানা থাকে যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, তাহলে আনসার হয়ে যায়। গ্রিন হাউস গ্যাস, সিএফসি, ক্লোরোফ্লুরো কার্বন একটা গ্রিন হাউস গ্যাস। আমরা বলি জলীয় বাষ্প, এটা কি একটা গ্রিন হাউস গ্যাস নাকি? জলীয় বাষ্প একটা গ্রিন হাউস গ্যাস। CH4 বা মিথেন একটা গ্রিন হাউস গ্যাস। CO2 বা কার্বন ডাই অক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, অপশান বি, ঠিক আছে। পরিবেশ রক্ষায় গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট কমানোর জন্য কোন গ্যাসটি নির্গমন নিয়ন্ত্রণ জরুরি? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এগুলো গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে।
আর্গন একটা নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আমরা যেটাকে বলি, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, চলো এটার আনসার অপশান বি হবে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটার শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে টেরাকোটার শহর বলা হয়? টেরাকোটা মানে কি বলো তো? পোড়া মাটির, তোমরা দেখেছো যারা এই জায়গার বাসিন্দা, আশা করি তাদের তো ইজি হবে। পোড়া মাটির যেসব আমরা পুতুল বা মূর্তি দেখি না, সেগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি টেরাকোটা শিল্প। ওকে, পুতুল বা মূর্তি, বলো কোনটা হবে? নদিয়া, বাঁকুড়া, বীরভূম নাকি মালদা? নদিয়ার একটা জায়গা আছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর কিন্তু কিসের জন্য বিখ্যাত বা নাম আছে বেশ? মাটির পুতুলের জন্য, ঠিক আছে? মাটির পুতুল, মাটির পুতুলের জন্য কৃষ্ণনগরে কিন্তু নাম আছে। অ্যাকচুয়ালি এই টেরাকোটার আনসার হবে আমাদের বিষ্ণুপুর বা বাঁকুড়া। এখানে বিষ্ণুপুর জায়গাটা মেনশন করেই দিয়েছে, এটাই হবে সঠিক আনসার। তো নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত কিন্তু বেশ, যেমন মালদার আমরা আমের কথা বলতে পারি, ঠিক আছে? আম, আম বিশেষ করে কি ফজলি আম, তাই তো? তো এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের নাম বিখ্যাত, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। যেমন এই টেরাকোটাটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। তো বাঁকুড়া জেলার এটা বিষ্ণুপুরে আছে, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি সুভাষচন্দ্র বসু? আয়রন ম্যান অফ ইন্ডিয়া, সহজ একটা প্রশ্ন। যার জন্মদিনে আমরা 31 কি 31 অক্টোবর খুব সম্ভবত, এটা একটু চেক করে নেবে, তবে অক্টোবরই হবে। 31 অক্টোবর যেদিনে আমরা কি ন্যাশনাল ইউনিটি ডে পালন করি, ইউনিটি ডে পালন করি বা জাতীয় ঐক্য দিবস, যার জন্মদিনে আমরা পালন করি, তিনি কেউ নন, তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান সি। যিনি একজন মানে মহাত্মা গান্ধীর কিন্তু সহযোদ্ধা ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? তো এই সর্দার বল্লভভাই প্যাটেল যদি বলে ভারতের জাতীয় ঐক্যের স্থপতি, এনাকে বলা হয়, যা ভারতের বা স্বাধীন ভারতের জাতীয় ঐক্যের প্রধান স্থপতি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। তিনি 556টি, ঠিক আছে, এই 565টি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করেছিলেন, সেই জন্য কিন্তু এনাকে জাতীয় ঐক্যের স্থপতি বলা হয়, এবং যার জন্মদিনে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়। তিনি কয়েকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, খেদা আন্দোলন, খেদা সত্যাগ্রহ, ঠিক আছে? খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছিল না? 1918 সালে হয়েছিল খেদা সত্যাগ্রহ। তারপরে তিনি আরেকটা ইম্পর্টেন্ট আন্দোলনে দৌড় দিয়েছিলেন, বরদৌলি সত্যাগ্রহ, বরদৌলি, ঠিক আছে? বরদৌলি সত্যাগ্রহ, এটা সালটা কত? এটা ছিল 1928, 10 বছর পরে। এই বরদৌলি সত্যাগ্রহের পর কিন্তু তিনি সর্দার উপাধি পেয়েছিলেন। ওকে, এবং ইনি একজন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। এনার সম্পর্কে আরও বলতে গেলে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার আমরা বলতে পারি, ভারতের প্রথম হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। সেই সঙ্গে তিনি প্রথম ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার, ঠিক আছে? মানে কি বলতো, মানে উপপ্রধানমন্ত্রী ছিলেন প্রথম, ফার্স্ট ফার্স্ট প্রথম হোম মিনিস্টার অ্যান্ড প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী, যেহেতু এই পদটা এখন আর নেই। ক্লিয়ার? তো এখানে সর্দার বল্লভভাই প্যাটেল, সঠিক আনসার হবে অপশান সি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্পোর্টস রিলেটেড আরও একটা জিকে। 2024 সালে হয়েছিল, তার আগে আমাকে বলো 2020 সালে কোথায় হয়েছিল? 2020 হয়েছিল কাতার অলিম্পিক, আমরা সবাই জানি, ঠিক আছে? 2000, তার আমি পিছুচ্ছি, 2016-তে কোথায় হয়েছিল? 2016 হয়েছিল ব্রাজিল জায়গাটার নাম কি ছিল? রিও ডি জেনিরিও, ঠিক আছে? আর এখানে বলেছে 2024 হয়েছিল প্যারিসে, 2024 প্যারিসে। তাহলে আগামী দিনে কোথায় হবে আমাদের সেটাও মনে রাখতে হবে। 2024 4 বছর অন্তর অন্তর হয়, দেখো 2016, 2020, 2024, তাহলে 2024-এ শেষ হয়েছে, এবার হবে 2028, 2028-এ কোথায় হবে? আমেরিকার লস অ্যাঞ্জেলস, আমেরিকার লস অ্যাঞ্জেলস, ঠিক আছে, ইউএসএ। তাহলে 2000 4 বছর পর আবার
2032 কোথায় হবে? 2032 হবে ব্রিসবেন, ঠিক আছে? ব্রিসবেন কোথায়? অস্ট্রেলিয়া, ব্রিসবেন। এটা কিন্তু ঠিক হয়ে আছে। তো 2028টা মনে রাখবে, 32টা মনে রাখবে, 24টা মনে রাখবে, ঠিক আছে? এই দুটো মনে না রাখলেও হবে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? তামা, নাইক্রোম, টাংস্টেন নাকি লোহা? ইলেকট্রিক বাল্বের ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? আমরা জানি এটা আনসার হবে টাংস্টেন দিয়ে তৈরি হয়, অপশান সি, ঠিক আছে? টাংস্টেন। ক্লিয়ার? আচ্ছা এখানে তোমাদেরকে বলে রাখি একটুখানি, এই যে নাইক্রোম কি দিয়ে তৈরি হয় বলো তো? নাইক্রোমের উপাদান এটা হচ্ছে নিকেল প্লাস ক্রোমিয়াম, ঠিক আছে? নিকেল প্লাস ক্রোমিয়াম, এটাকে বলা হয় নাইক্রোম। ওকে, যেমন আমাদের একটা প্রশ্ন আসে, ব্রাশ ধাতু। ব্রাশ ধাতু কোনটা? ব্রাশ ধাতু কোনটা? পিতল। ব্রাশ ধাতু মানে পিতল। পিতলের আর একটা নাম কিন্তু ব্রাশ ধাতু। ব্রাশ ধাতু কি দিয়ে তৈরি হয়? তামা প্লাস দস্তা, ব্রাশ ধাতু এটাকে বলে, ঠিক আছে? ঠিক তেমনই আমরা এখানে আরও একটা বলতে গেলে, এই যে এটা বললাম ব্রাশ ধাতু, তামা প্লাস দস্তা। আর একটা আছে বেল মেটাল। বেল মেটাল কি বলো তো? এই যে তামা প্লাস টিন, এদের সংকর ধাতুকে বলা হয় বেল মেটাল, ঠিক আছে? এগুলো মনে রাখবে। পিতলকে বলা হচ্ছে ব্রাশ ধাতু, তামা টিনের মিশ্রণকে বলা হচ্ছে বেল মেটাল। ওকে, আর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। ইম্পর্টেন্ট একটা পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু কয়েকবার এসছে এই প্রশ্নটা। ক্লিয়ার? চলো আমরা এবার যাবো নেক্সট কোশ্চেন, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংবিধিবদ্ধ হয়? পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত ব্যবস্থা 1959 প্রথম রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে শুরু হয়, ঠিক আছে? রাজস্থান। তারপরে এটাকে সংবিধানবদ্ধ কত সালে করা হয়েছিল, বা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 1992, 1992 সালে। কততম? 73তম, ঠিক আছে? 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়। আর 74তম, এই 1992তেই 74তম সংবিধানের মাধ্যমে কি বলতো? পৌর ব্যবস্থা বা পৌরসভা বা পৌর ব্যবস্থা, আর এটাকে পঞ্চায়েত ব্যবস্থা। ওকে, অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, 1992 সালে দুটো সংবিধান সংশোধন, একটা 73তম, যেখানে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে অ্যাড করা হয়, ঠিক তারপরেই 74তম, সেই একই সালে 92তে, যেখানে পৌরসভাটাকে অ্যাড করা হয়। তো এই যে 73তম এটা পঞ্চায়েত ব্যবস্থা, আর এই যে 74তম এটা হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি। ক্লিয়ার জায়গাটা? চলো নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? এখানে সঠিক আনসার, এই যে বিধানচন্দ্র রায়, ইনি ছিলেন সেকেন্ড, ঠিক আছে? যার জন্মদিনে ডক্টরস ডে কিন্তু পালন হয়, জানো তো? তারিখটা খুব সম্ভবত 1 জুলাই, ডক্টরস ডে পালন হয় এই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে, কারণ তিনি একজন ভালো ফিজিশিয়ান ছিলেন। ক্লিয়ার? তো এনার অবদান কিন্তু পশ্চিমবঙ্গের এই আরও অনেক ক্ষেত্রে আছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান রূপকার বলা হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রধান স্থপতি বা প্রধান রূপকার আমরা বলতে পারি কাকে? ডক্টর বিধানচন্দ্র রায়কে। তিনি সেকেন্ড সিএম ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, এবং যার নামে কিন্তু আমরা জানি যে বিধাননগর স্টেশনটা কিন্তু এনার নামকরণেই তৈরি হয়েছিল। এনার অনেক গল্প আছে, ঠিক আছে? এখন আর বলা সেটা সম্ভব নয়, অনেকগুলো ব্যাপার আছে। এনার সঙ্গে আমাদের কল্যাণী নামটা অনেকটা জড়িয়ে আছে। যাই হোক, তো এখানে কিন্তু সঠিক আনসার হবে প্রফুল্লচন্দ্র ঘোষ হবে সঠিক আনসার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশান এ হবে সঠিক আনসার। আর জ্যোতি বসু তো ছিলেন, তোমরা জানো। অ্যান্ড বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো 18 নম্বর কোশ্চেনের জন্য প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী।
নেক্সট, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে 2026 অনুযায়ী বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান। স্মৃতি ইরানি কিন্তু মারা গেছে। এই না, ঠিক বললাম নাকি? ও না না না, আমার একটুখানি ভুল হচ্ছিল, মানে আমি সেই সুষমা স্বরাজের সঙ্গে গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, সুষমা স্বরাজ তো নেই এখন আর। তো যাই হোক, ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীকে ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, রমেশ পোখরিয়াল অ্যান্ড হচ্ছে এস জয়শঙ্কর। কী হবে সঠিক অ্যান্সার? তো এখানে সঠিক অ্যান্সার হবে ধর্মেন্দ্র প্রধান, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ভারতের। ঠিক আছে, ইনি আগে কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন, বর্তমানে ইনি শিক্ষামন্ত্রী। আর স্মৃতি ইরানি, রমেশ পোখরিয়াল এরাও আগে ফর্মার মন্ত্রী, এরা এখন আর নেই। আর এস জয়শঙ্কর আমরা তো এনাকে জানি, আমাদের বিদেশ মন্ত্রী। ঠিক আছে, তো ধর্মেন্দ্র প্রধান হবে সঠিক অ্যান্সার অপশান এ, ধর্মেন্দ্র প্রধান বর্তমান শিক্ষামন্ত্রী। আর আমাদের যদি রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী কে বলে, তাহলে কিন্তু সেটা হবে কে? ব্রাত্য বসু। ঠিক আছে, ব্রাত্য বসু। নেক্সট হচ্ছে 20 নম্বর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ টেগর, মহাত্মা গান্ধী অ্যান্ড আকবর টু। আচ্ছা, এই যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? ঠিক আছে, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল বলো এটা? রাজা উপাধি কে দিয়েছিল? আর এই রামমোহন রায়ের সমাধি কোথায় আছে, এটা দিয়েও প্রশ্ন হয়। ঠিক আছে, কে দিয়েছিল রাজা রামমোহন রায়কে রাজা উপাধি? রাজা উপাধি দিয়েছিল এই যে আকবর, আকবর টু। ঠিক আছে, দ্বিতীয় আকবর, ইনি একজন মোগল সম্রাট ছিলেন, দ্বিতীয় আকবর। আমরা যে আকবরের কথা জানি সে নয় কিন্তু। ঠিক আছে, আকবর টু বা দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিল রাজা রামমোহন রায়কে। আর ভারত পথিক উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আর এই রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় আছে? জায়গাটার নাম হচ্ছে ব্রিস্টল। কোথায়? ব্রিস্টল হচ্ছে মানে তোমার ইংল্যান্ডে। ইংল্যান্ডে, হ্যাঁ, এটাও প্রশ্নটা মনে রাখবে। তো এই ছিল মোটামুটি আজকের সেশন, আশা করি ভালো লেগেছে। যদি একটুখানিও ভালো লাগে, একটুখানি যদি কিছু জানতে পারো, শিখতে পারো, অবশ্যই কিন্তু যাওয়ার আগে লাইক করে যাবে। আবার আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো, যেমন মিক্স করছিলাম জিকে প্লাস ইংলিশ, আর ডেডিকেটেড ইংলিশেরও ক্লাস আসবে, প্লাস এরকম ডেডিকেটেড জিকেরও ক্লাস কিন্তু আসতে থাকবে তোমাদের গ্রুপ সিডির জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই একটা লাইক করে দিও, কেমন হলো ভিডিওটি সেটাও জানাবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে নিজের প্রিপারেশান করতে থাকো।